প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আমি ইতোমধ্যে সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে একটি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের আমি সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় পার্টটি তুলে ধরব। এখানে দ্বিতীয় পার্টের বিষয় বস্তু হিসেবে আমি বেছে নিয়েছি সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র পরিচিতি অংশটি। আমি মোহাম্মদ ফারুক মুর্শেদ, প্রভাষক বাংলা, 5 SM নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। তোমরা ইতোমধ্যে আমার পরিচয় জেনেছ। আমি আশা করব তোমরা আমার ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং আমি মনে করি তোমরা আমার ক্লাসটি দেখলে অনেকটা উপকৃত হবে। আমি আজকে সিরাজউদ্দৌলা নাটকের বিভিন্ন চরিত্র, এখানে অনেক দেশি বিদেশি চরিত্র সঙ্গে নারী চরিত্র গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে আলোচনাতে নিয়ে এসেছি সিরাজউদ্দৌলা চরিত্রটি, কারণ এটি নাটকের প্রধান চরিত্র। সিরাজউদ্দৌলার পূর্ণ নাম নবাব মনসুরুল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা হয়বজ্জং বাহাদুর। নবাব সিরাজউদ্দৌলা জন্ম 1733 সনে, মৃত্যু 1757। নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন আলাউদ্দিন খানের দৌহিত্র এবং জয়নুদ্দিন আহমেদ খান ও আমিনা বেগমের পুত্র। সিরাজউদ্দৌলাকে সৌভাগ্যসূচক সন্তান হিসেবে বিবেচিত করা হতো, কারণ সিরাজের জন্মের পরপরই আলাউদ্দিন খান বিহারের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন। 1756 সালের 10 এপ্রিল আলাউদ্দিন খানের হাত ধরে মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। 2 জুলাই 1757 পর্যন্ত 14 দিন তিনি ক্ষমতায় ছিলেন। সিংহাসনে বসে সিরাজউদ্দৌলা জানতে পারেন চারদিকে আপনজনেরাই শত্রু হয়ে দাঁড়িয়েছে। আলাউদ্দিন খান অত্যন্ত স্নেহ করে তাকে সিংহাসনে বসিয়েছিলেন। এটা পছন্দ হয়নি খালা ঘসেটি বেগমের, কারণ ঘসেটি বেগম চেয়েছিল সিরাজউদ্দৌলার মেজ খালার ছেলে শওকত জংকে নবাব পদে বসাবেন, কিন্তু এই সুযোগটি তিনি পাননি। 10 এপ্রিল আলাউদ্দিনের মৃত্যুর পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়। এই বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি। আসলে সিরাজউদ্দৌলা ছিল খুবই দয়াবান প্রকৃতির মানুষ। উনি মানুষকে খুব বিশ্বাস করতেন। এই জন্য তিনি অনেক সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর হস্তে শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এই জন্য তার জীবনে অনেক দুঃসহ পরিণতির দিকে তার জীবনটা ধাবিত হয়েছে। পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার মূল কারণটাই ছিল সেখানে বিশ্বাসঘাতকদের তিনি চিনতে পেরেছিলেন, কিন্তু তাদের সঠিক সময়ে সঠিকভাবে তাদেরকে দমন করতে পারেননি। নবাব সিরাজউদ্দৌলাকে বিভিন্ন যুদ্ধ ও ষড়যন্ত্রের মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। পলাশীর যে যুদ্ধটা হয়েছিল সেখানে
আসলে একটা মহানাটক অনুষ্ঠিত হয়েছিল সেনাপতি মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। সেই সঙ্গে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষ 190 বছরের ইংরেজ শাসনের সূচনা হয়। পাটনা যাওয়ার পথে মির্জাপুরের পুত্র মিরনের নির্দেশে 1757 খ্রিস্টাব্দের 3 জুলাই নবাব সিরাজউদ্দৌলা নিহত হন। মির্জাপুরের আদেশে পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এই সিরাজউদ্দৌলার এই পরিণতিটা আসলে অনেক করুণ। সিরাজউদ্দৌলার নাটকটি আসলে করুণ রসাত্মক নাটক। এর মাধ্যমে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হলো। সিরাজউদ্দৌলা নাটক পড়ে আমরা সিরাজউদ্দৌলার জীবনের করুণ পরিণতি দেখতে পাই। তোমাদের পরবর্তী অংশে আমি তোমাদের আলোচনা করব সিরাজউদ্দৌলার বংশচক। আর সিরাজউদ্দৌলা নাটকটি আমরা পড়ার সময় চরিত্রগুলোর যে পারিবারিক সূত্র অর্থাৎ তাদের পারিবারিক পরিচিতি আমরা অনেক সময় সঠিকভাবে বুঝি না। সেই জন্য আমি তোমাদের এই সিরাজউদ্দৌলার বংশচকটি মোটামুটি করে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সিরাজউদ্দৌলার প্রপিতামহ মির্জা মুহাম্মদ 2টি বিয়ে করেছিল। স্ত্রী 1 বংশধর মীর জাফর খান, আবার স্ত্রী 2 এর বংশধর হলো সিরাজউদ্দৌলা। আমাদের জন্য স্ত্রী 2 এর অংশটি আমি আলোচনা করব। মির্জা মুহাম্মদের ছেলে হাজী আহমদ, বড় ছেলে মেজো ছেলে শাহরিয়ার খান, তারপর আলিবর্দী খান। হাজী আহমদ এবং আলিবর্দী খানের মধ্যে একটা পারিবারিক সূত্র তৈরি হয়েছিল। হাজী আহমদের কোনো মেয়ে ছিল না, 3 পুত্র ছিল: নওয়াজিশ মোহাম্মদ, সৈয়দ আহমদ খান, সৈয়দ আহমদ খান, জয়নুদ্দিন আহমদ খান। আবার আলিবর্দী খানের ছেলে ছিল না, আলিবর্দী খানের 3 মেয়ে ছিল। আলিবর্দী খানের 3 মেয়ে, বড় মেয়ে গোষ্ঠী বেগম, দ্বিতীয় মেয়ে মাইমুনা বেগম। মোমেনাকে অনেক বইয়ে লিখেছে মাইমুনা বেগম। তৃতীয় হলো আমিনা বেগম। অর্থাৎ হাজী আহমদের বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছিল গোষ্ঠী বেগমের। সৈয়দ আহমদ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মোমেনা বেগমের, এবং জয়নুদ্দিন আহমদ খানের সঙ্গে বিয়ে হয়েছিল আমিনা বেগমের। আমরা এই চকে দেখতে পাচ্ছি নওয়াজিশ মোহাম্মদ আর গোষ্ঠী বেগমের কোনো সন্তান ছিল না, কিন্তু সৈয়দ আহমদ খান ও মোমেনা বেগমের বড় সন্তান শওকত জং, তারপর জশরত খান, মির্জাই এবং 3 কন্যা ছিল। জয়নুদ্দিন আহমদ খান ও আমিনা বেগমের সন্তানদের মধ্যে সিরাজউদ্দৌলা ছিল বড়, তারপর ইকরামউদ্দৌলা, মির্জা মেহেদি এবং আমিনা বেগমের 2টি মেয়েও ছিল। সিরাজউদ্দৌলা 2টি বিয়ে করেছিল। আমাদের নাটকে দ্বিতীয় স্ত্রী লুৎফুন্নেসার একটা বিরাট ভূমিকা আমরা দেখতে পাই, কিন্তু সিরাজউদ্দৌলার একজন প্রথম স্ত্রী ছিল। সিরাজউদ্দৌলার প্রথম স্ত্রীর নাম ওমদাতুন্নিসা। আবার সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রীর নাম লুৎফুন্নিসা এবং সিরাজউদ্দৌলার একটি মেয়ে ছিল উম্মে জোহরার বিয়ে হয়েছিল মীর আসাদ আলী খাঁর সঙ্গে। মীর আসাদ আলীর খাঁয়ের 4টি মেয়ে ছিল: সরপুন্নিসা, আমাতুন্নিসা, সাকিনা ও আমাতুল।
সিরাজউদ্দৌলার এক কন্যার বড় কন্যার বিয়ে হয়েছিল সৈয়দ আলী খানের সঙ্গে। ইকরাম উদ্দৌলার একটা সন্তান ছিল মুরাদ উদ্দৌলা। আমরা মির্জা মোহাম্মদের সিরাজউদ্দৌলার পিতামহ প্রথম স্ত্রীর মেয়ে শাহ কানমের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মির্জাফর আলী খানের বিয়ে দিয়েছিল আলীবর্দী খান। শাহ খানম ও মির্জাফরের এক ছেলে এক মেয়ে ছিল। ছেলের নাম আমরা সবাই নাটকে দেখতে পেয়েছি, ছেলেটি হলো মিরন, মেয়েটি ফাতিমা কানম। মিরনের ছেলে মীর মুর্তজা, মীর সুপম এবং 2টি কন্যা ছিল। আর ফাতিমার বিয়ে হয়েছিল মীর কাসিম খানের সঙ্গে। এই মীর কাসিম খানে কিন্তু ভগবানগোলায় সিরাজউদ্দৌলাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল। নবাব সিরাজউদ্দৌলার জামাতা ছিলেন। আলীবর্দী খাঁর স্ত্রীর নামটি একটু জেনে রাখার দরকার আছে। ওনার স্ত্রীর নাম শরফুন্নিসা। এই মোটামুটি সিরাজউদ্দৌলার বংশজ। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় লিখে রাখবে, এটা খুব দরকারি একটা বিষয়। এই জীবন বৃত্তান্তের চকটি তোমাদের সামনে যদি থাকে, তোমরা খুব সহজেই সিরাজউদ্দৌলা নাটকটি বুঝতে পারবে, তোমাদের কষ্ট হবে না। আশা করি এই চকের মাধ্যমে তোমরা বিষয়টি বুঝে নিতে পারবে সহজেই। আমি একটা ছবি দেখাচ্ছি, নবাব সিরাজউদ্দৌলার সমাধি। নবাব সিরাজউদ্দৌলার সমাধিটি দেখানোর উদ্দেশ্য আছে একটা, সেটি হলো দেখো সেখানে কোনো নাম লেখা নেই, অর্থাৎ নাম ফলক নেই। বাংলার শেষ স্বাধীন নবাব কতটা অযত্নে পড়ে আছে, এটাকে অনেক বেশি যত্নে রাখার দরকার ছিল। তার চেয়ে মীর জাফরের কবরকে অনেক সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে, কিন্তু এই যে সিরাজউদ্দৌলার কবরটি একটা নাম ফলক পর্যন্ত নেই। তোমাদের এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র নিয়ে আলোচনা করব, সেটি হলো মির্জা মোহাম্মদ আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলার নানা। ওনার নাম আরও অনেকগুলো নাম আছে, মির্জা বন্দে, আলীবর্দী খাঁ, আলীবর্দী খান, মির্জা মোহাম্মদ আলী। জন্ম 10 মে 1676 সন, মৃত্যু 10 এপ্রিল 1756। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব তিনি। দীর্ঘ 16 বছর তিনি নবাবি করেছেন। তার শাসনামলে অধিকাংশ সময় মারাঠা আক্রমণকারী ও আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে তিনি লিপ্ত ছিলেন। অর্থাৎ এইগুলো করতেই তার বেশিরভাগ নবাবী আমলের সময়টি তিনি ব্যস্ত ছিলেন। অর্থাৎ উনি অসম সাহসী ও রণনিপুণ একজন সেনাপতি হিসেবে অনেক আগে থেকে তিনি পরিচিত ছিলেন। কিন্তু পিতার দিক থেকে তিনি ছিলেন আরব বংশীয়, আর মাতার দিক থেকে তিনি খোরাসানের আফসার উপজাতি গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তার পিতা মির্জা মোহাম্মদ বিবাহ করেছিলেন খোরাসানের এক আফগান তুর্কি বংশোদ্ভূতাকে। ইনি ছিলেন নবাব আকিল খান আফসারের মেয়ে। আলীবর্দী খানের পিতা মির্জা মোহাম্মদ, তার আরেকটি নাম আছে শাহ কুলি খান, ওনাকে মির্জা মোহাম্মদ মাদানিও বলা হয়। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র মির্জা আজম শাহের বুশসভার একজন পরিচালক হিসেবে কাজ করতেন। তার কাজ ছিল পেয়ালায় মদ ঢেলে দেয়া। আলীবর্দী খান আওরঙ্গজেবের স্নেহধন্য হিসেবে বেড়ে ওঠেন এবং পরিণত বয়সে মুঘল মনসবদার পদে উন্নীত হন। তার স্ত্রী শরফুন্নিসা। 3 কন্যার নাম আমরা ইতোমধ্যে জেনেছি। 3 কন্যা হলো মেহেরুন্নিসা হলো গসটি বেগমের আরেকটি নাম। তারপর মোমেনা বেগমকে মাইমুনা বেগমও বলা হয়েছে অনেক বইয়ে, এবং আমিনা বেগম সিরাজউদ্দৌলার মাতা। তার এই 3 কন্যার বিয়ে হয়েছিল, আমি আগেই বলেছি, হাজী আহমদের 3 ছেলের সাথে। হাজী আহমদের 3 ছেলে ঢাকা, পূর্ণিয়া এবং পাটনার সুবেদার ছিলেন।
তাদেরকে আসলে ঢাকা পূর্ণিয়া ও পাটনার নবাবও বলা হতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো আলিবর্দী খানের জীবদ্দশাতেই তার 3 কন্যা বিধবা হন। তার বড় মেয়ে মেহেরুন্নেসার কোনো সন্তান ছিল না। মাইমুনার 2 সন্তান ছিল, মেয়ে ছিল। 2 ছেলে সন্তানের মধ্যে একজন শওকত জং ও মির্জা রমজানি। আর আলিবর্দী খানের 3য় মেয়ে আমিনা বেগমের গর্ভে সিরাজউদ্দৌলার জন্ম হয়েছিল, বাংলাদেশের স্বাধীন নবাব। 1756 সালে সুদ রোগে আক্রান্ত হন আলিবর্দী খান। এই রোগে আসলে আলিবর্দী খানের শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে গিয়েছিল, অর্থাৎ তরল জমে গিয়েছিল। এই বছর অর্থাৎ 1756 সালে 80 বছর বয়সে তিনি বিদায় নেন পৃথিবী থেকে। আলিবর্দী খান, এটি মোটামুটি আলিবর্দী খানের পরিচয়। আমরা এখন চলে যাব মীর জাফর আলী খান, অর্থাৎ যাকে আমরা মীর জাফর নামটি শুনলে আমাদের চোখের সামনে চলে আসে বিশ্বাসঘাতকতার স্বরূপটি। মীর জাফর ছিলেন ইরানি বংশোদ্ভূত এবং সৈয়দ আহমদ নাজাফির পুত্র। আলিবর্দী খান তার পিতৃয় বোন শাহ কানমকে জাফর আলীর সাথে বিয়ে দেন এবং তাকে বকশি পদে উন্নীত করেন। বকশি হলো নবাবের পরবর্তী পদমর্যাদা। মীর জাফর ছিলেন পিতামাতার 2য় সন্তান। তাকে আসলে ইংরেজ প্রভাবিত একজন নবাব বলা যায়। ইংরেজদের কথা মতোই তিনি নবাবী করেছিলেন। তার শাসনামল ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠার শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর হবেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। কিন্তু আসলে এখানে বিষয় হলো তিনি নবাব হলেও তিনি কিন্তু ক্লাইভের পরামর্শ অনুযায়ী চলতেন। রবার্ট ক্লাইভের এই নীতিটাকে দ্বৈত শাসন নীতি বলা হয়। তার কারণেই তার ভূমিকার কারণ, অর্থাৎ পলাশীর যুদ্ধে মীর জাফর আলীর ভূমিকা, তার বিশ্বাসঘাতকতা, এর কারণে কিন্তু পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল। ইতিহাসে মীর জাফর আলী খানকে এজন্য একজন ঘৃণ্য ব্যক্তি হিসেবে দেখা হয়। যুদ্ধের ময়দানে নীরবে দাঁড়িয়ে থেকে প্রধান সেনাপতি হয়েও তিনি কিন্তু যুদ্ধ করেননি, যুদ্ধ করার জন্য নির্দেশ দেননি সৈন্যদের। এবং বেনিয়া অর্থাৎ ব্যবসায়ী জাত রবার্ট ক্লাইভের হাতে বাংলা শাসন ক্ষমতা তুলে দিয়েছেন। মুষ্টিমেয় ইংরেজ শাসক বিশ্বাসঘাতকদের সহায়তায় বাংলায় তাদের শাসন ক্ষমতা পুক্ত করে। এই বিশ্বাসঘাতকদেরই একজন হলো মীর জাফর। সেই পলাশীর যুদ্ধের ঘটনার পর থেকেই মীর জাফরের নামটি ইতিহাসে আসলে বিশ্বাসঘাতকতার রূপক হিসেবে চিহ্নিত হয়ে আছে। মোটামুটি মীর জাফর আলী খান সম্পর্কে এগুলো তোমরা একটু জেনে নিবে। তার আসলে দাম্পত্য সঙ্গী অনেকগুলো ছিল। শাহ কানম সাহিবা, মুন্নি বেগম, রাহাদুন্নিসা বেগম, এরা আবার সন্তানাদি অনেক ছিল। তার মধ্যে বড় সন্তান হলো সাদিক আলী খান বাহাদুর, যাকে আমরা নাটকে মীর মিরন হিসাবে দেখি। আরও অনেক সন্তান মীর জাফরের ছিল, সেগুলো তোমরা এখান থেকে লিখে নিবে। আমরা এখন চলে যাব। আচ্ছা, মীর জাফরের ছবিটা তোমরা একটু দেখে নাও। মীর জাফরের 3টা ছবি আমি এখানে দিলাম। 3টা ছবি মীর জাফরের, কিন্তু হয়তো বয়সের একটু পার্থক্য আছে।
কিন্তু সবই মির্জাফরের ছবি। আরেকটা ছবি খুবই বিখ্যাত ছবি, সেটা হলো পলাশির যুদ্ধের সময়ে মির্জাফরের ভূমিকা এখান থেকে বোঝা যায়। তিনি রবার্ট ক্লাইভের সাথে মির্জাফরের কথা হচ্ছে, সেই ছবি। আমরা এবার চলে আসি মীর মিরন, মির্জাফরের ছেলে, বিশ্বাসঘাতক মির্জাফরের জ্যেষ্ঠ পুত্র মিরন, পুরো নাম সাদিক আলী খান বাহাদুর। ক্লাইভের প্রতিনিধি ওয়াটসনের সঙ্গে গোপন ষড়যন্ত্রে মির্জাফরের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন মীর মিরন। এমনকি মির্জাফরের প্রাসাদে ওয়াটসনের সামনে মির্জাফর মাথায় পবিত্র কোরআন নিয়ে যখন ব্রিটিশদের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন, তখন মির্জাফরের আরেক হাত ছিল তারই পুত্র মিরনের মাথায়। নিজ মাথায় পবিত্র কোরআন আর নিজ পুত্র মিরনের মাথায় হাত রেখে যখন ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেটার পরিণতি কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাই। ঘটনাটি ছিল 1760 সালের 3 জুলাই, বর্ষাকাল ছিল। পুত্রের যে মাথায় হাত রেখে বাবা অপকর্মে লিপ্ত হয়েছিলেন, সেই মাথায় অর্থাৎ মীর মিরনের মাথায় বজ্রপাত নেমে আসে। বজ্রপাতে মীর মিরনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল কিনা তা জানা যায় না। মিরনের বয়স ছিল তখন 21 বছর। যুবক পুত্রের লাশ বহনের ভাগ্য কিংবা দুর্ভাগ্য বলেন, কোনোটাই পিতা মির্জাফরের হয়েছিল কিনা তাও জানা যায়নি। কিন্তু আমরা বুঝতে পারি একটি জিনিস, সেটা হলো প্রকৃতি আসলে কাউকেই ক্ষমা করে না। এবার আসা যাক, আমরা মির্জাফরের জামাতা মীর কাসিম সম্পর্কে জানব। নবাব মীর কাসিম ছিলেন মির্জাফরের জামাতা, মিরনের ভগ্নিপতি। বগমনগোলায় পলাতক ছদ্মবেশী নবাব সিরাজউদ্দৌলাকে মীর কাসিমই সর্বপ্রথম ধরিয়ে দিয়েছিলেন। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বাংলার নবাব হন এবং এই সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধে। কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন। বহু প্রস্তুতি, বহু প্রচেষ্টা, যুদ্ধ সংগ্রাম করে ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হওয়ার পরে তিনি বনে জঙ্গলে পথে প্রান্তরে ছুটে বেড়াতে থাকেন। জঙ্গলে তার 2 পুত্র ইংরেজদের হাতে নিহত হন। 1777 সালে 6 জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। এককালের লক্ষ লক্ষ নরনারীর দণ্ড মুন্ডের কর্তা, বঙ্গবিহার উড়িষ্যার মহাসম্মানিত নবাব মীর কাসিম আলী খানের দেশ উদ্ধারের সকল প্রচেষ্টা, আশা আকাঙ্ক্ষার অবসান হয় এবং অদৃষ্টের নির্মম পরিহাস তার গাত্রের শেষ অঙ্গাবরণ দিয়েই তার অন্তিম শয্যা রচিত হয়। এবার আসা যাক উমিচাঁদ অমৃতসর শহরের শিখ বণিক। তিনি আমিনচাঁদ বা আমির চাঁদ নামেও পরিচিত ছিলেন। 18 শতাব্দীর কোনো এক সময়ে কলকাতার বিখ্যাত বৈষ্ণবচরণ শেঠের নিকট শিক্ষা আনবিশি করেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল রূপে 40 বছরে প্রভূত অর্থ উপার্জন করেন। ধারণা করা হয় তিনি ছিলেন একজন শিখ এবং জন্মসূত্রে পাঞ্জাবের বাসিন্দা, কিন্তু কলকাতায় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন এবং ব্যাপক সম্পদ গড়ে তুলেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন। কলকাতায় অনেক ঘরবাড়ি ও সম্পত্তিও ক্রয় করেন তিনি। আরও লাভের আশায় তিনি লর্ড ক্লাইভ এবং মির্জাফরের সঙ্গে যোগ দেন, কিন্তু তার লোভ এমন পর্যায়ে পৌঁছে যে এক পর্যায়ে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে যে ধন সম্পদ পাওয়া যাবে তার 5 ভাগ দাবি করেন উমিচাঁদ। অন্যথায় গোপন পরিকল্পনা পাশের হুমকি দেন। কিন্তু রবার্ট ক্লাইভও কিন্তু কম চতুর না। রবার্ট ক্লাইভ জাল দলিলের মাধ্যমে উমিচাঁদকে ঠকিয়েছিল, যা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। উমিচাঁদ টাকার সুখে কিন্তু পরে
প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। উন্মাদ অবস্থায় 10 বছর বেঁচে ছিল। 1767 সালে উমিচাঁদের করুণ মৃত্যু ঘটে। মানিক চাঁদ পলাশীর যুদ্ধে সিরাজের একজন অন্যতম সেনাপতি ছিলেন। সিরাজও মানিক চাঁদকে এতটাই নির্ভর করতেন যে 1756 খ্রিস্টাব্দে 20 জুন অবাধ্য ইংরেজদের হারিয়ে কলকাতা দখল করে তিনি মানিক চাঁদকে কলকাতার ভার দিয়ে মুর্শিদাবাদ ফিরে গেলেন। ইতিমধ্যে যখন মানিক চাঁদ কলকাতার শাসক হলেন, তিনি ডায়মন্ড হারবার রোডে বেহালা অঞ্চলে একটি পরিখা ঘেরা দুর্গের মতো বাগান বাড়িতে তার শাসনকেন্দ্র তথা আবাস গড়লেন। আসলে মানিক চাঁদ একাধিকবার অযথা শক্তিকয়ের আশঙ্কায় লড়াই এড়িয়ে সরে গেছেন বলে কখনো নবাবরা তাকে ভুল বুঝেছেন। কিন্তু 1757 জানুয়ারি মাসে ক্লাইভ ও ওয়াটসন কলকাতা পুনরুদ্ধার করলে যখন তারা মানিক চাঁদকে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দেন, মানিক চাঁদ তা গ্রহণ করেননি। আসলে মানিক চাঁদ পলাশীর যুদ্ধে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তাদের মধ্যে মানিক চাঁদও একজন। তাদের অন্যরা ছিল মীর মদন, খোয়াজ আলী খান, মোহনলাল। এদের সঙ্গে মানিক চাঁদও যুদ্ধ করেছিলেন। মোটামুটি মানিক চাঁদের পলাশীর যুদ্ধে মানিক চাঁদ অনেক সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন। আরেকজন বিশ্বাসঘাতকের পরিচয় সম্পর্কে আমরা জানব, কিন্তু আসলে এটি তার নাম নয়, সেটি হলো জগৎ শেঠ। তোমরা ছবিতে জগৎ শেঠের বাড়িটি দেখো, এটি কিন্তু এখনও এই অবস্থায় আছে। জগৎ শেঠ কোনো আসলে নাম নয়, উপাধি, যা একজন ঐশ্বর্যশালী ব্যক্তিকে নির্দেশ করে। বাংলার ইতিহাসে জগৎ শেঠ পদবীধারীর আসল নাম কিন্তু মাহতাব চাঁদ, যিনি নবাব সিরাজউদ্দৌলার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর রাজন্য ছিলেন। পলাশীর যুদ্ধে যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত ও পরে নিহত হয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন এই জগৎ শেঠ। মির্জাপুরকে বাংলার নবাব বানিয়ে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ হয়েছিল জগৎ শেঠের লক্ষ্য। এই জন্য তিনি দিল্লির সম্রাটের কাছ থেকে সুবেদারের ফরমান লাভে মির্জাপুরকে আর্থিক সাহায্য করেছিলেন। জগৎ শেঠের অর্থ আর ইংরেজদের তলোয়ার মিলে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এক পর্যায়ে সব বিশ্বাসঘাতকদের মতো তারও করুণ পরিণতি হয়েছিল, যা তিনি এড়াতে পারেননি। যুদ্ধের পর ইংরেজরাই জগৎ শেঠের টাকশাল ও প্রাসাদ লুট করে নিয়েছিল, তাকে সর্বশান্ত করে দিয়েছিল। রাজবল্লভ 1757 সালে পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের একজন, ইংরেজদের দূষর হিসাবে ঢাকা ও বিক্রমপুরে ছিলেন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার অন্যতম সভাসদ ছিলেন, কিন্তু আসলে ঘসেটি বেগমের সঙ্গে তার একটি গোপন সম্পর্ক ছিল। বাংলার স্বাধীন নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য ঢাকা, বিক্রমপুর ও কলকাতায় যোগাযোগ রক্ষা করতেন। ইতিহাসের খলনায়ক রাজা রাজবল্লভ। এই রাজবল্লভ ঢাকা ও মুন্সিগঞ্জ অঞ্চলের অর্থ নবাবের কাছে না দিয়ে নিজে আত্মসাৎ করে নিয়েছিলেন। মোহাম্মদী বেগ, তোমরা জানো মোহাম্মদী বেগই নাটকের শেষ দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলাকে জাফরাগঞ্জের কয়েতখানার অন্ধকার কক্ষে হত্যা করেছিল। এই মোহাম্মদী বেগ ছিল আলীবর্দীখার পোষ্য। আলীবর্দীখার আমল থেকেই তার পরিবারের একজন সদস্য রূপে তার স্নেহ ছায়ায় সে বেড়ে ওঠে। সিরাজউদ্দৌলার সঙ্গেও কিন্তু মোহাম্মদী বেগের ভালো সখ্যতা ছিল। সিরাজউদ্দৌলাকে মিরনের নির্দেশে হত্যা করেছিল এই মোহাম্মদী বেগ, যাকে আলীবর্দী খাঁ কুলে পিঠে করে মানুষ করেছিলেন।
মোহাম্মদী বেগ একটি খঞ্জর দিয়ে আঘাত করে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিল। দিনটি ছিল 1757 খ্রিস্টাব্দের 3রা জুলাই। নবাব সিরাজ এই সময় তার কাছে কিন্তু প্রাণ ভিক্ষা চাননি, তিনি কেবল বলেছিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। মোহাম্মদী বেগ সেই অন্তিম ইচ্ছা পূর্ণ করেননি। সেখানেই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। কিন্তু সব বিশ্বাসঘাতকদের মতো মোহাম্মদী বেগেরও জীবনের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয়নি। আসলে বলা হয় যে পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকদের পরিণতি কারোই ভালো হয়নি, সবার করুণ। কারণ অনেকে বলে যে সিরাজউদ্দৌলা সবাইকে অভিশাপ দিয়ে গিয়েছেন। মোহাম্মদী বেগ সংসারের দাম্পত্য কলহে বদ্ধ উন্মাদ অবস্থায় একটি কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। এভাবে বলতে গেলে তার ভবলীলা সাঙ্গ হয়। আমরা আসি একজন সাহসী মানুষ, মীর মদন। 23 জুন 1757 সালে পলাশী যুদ্ধের দিনে তিনি গোলার আঘাতে মৃত্যুবরণ করেছিলেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একজন গোলন্দাজ সেনাপতি ছিলেন। মীর মদন প্রথমে হুসেন কুলি খানের ভ্রাতুষ্পুত্র হাসান উদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন। তার বিশ্বস্ততা ও কর্মতৎপরতার খবর পেয়ে তরুণ নবাব সিরাজ মীর মদনকে মুর্শিদাবাদে এনে সেনাপতির আসন দেন। আসলে পলাশীর যুদ্ধের ঘটনা হয়েছিল কি, মীর মদন যুদ্ধ করছিল সাহসের সঙ্গে, কিন্তু দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে গোলাবারুদ ভিজে যায়। কিন্তু প্রধান সেনাপতি মীর জাফর সিরাজকে বোঝান যে যুদ্ধ বন্ধ করতে হবে, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে, না হয় নবাবের বাহিনী হেরে যাবে। কিন্তু মীর মদন কিন্তু সাহসের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে গোলার আঘাতে মীর মদনের মৃত্যু হয়। মীর মদনের অনুগত কিছু সৈনিক মৃতদেহকে গোপনে মুর্শিদাবাদের রেজির নগরের নিকটে ভাগীরথী নদী তীরবর্তী ফরিদপুরে গ্রামে কবর দেন। আরেকজন বীর, যার নাম আমিরুল উমারা রায়ান মোহনলাল বাহাদুর মোহনলাল ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অন্যতম সেনাপতি। তোমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখেছো, মোহনলাল সবসময় সিরাজউদ্দৌলাকে বিভিন্ন কাজে সহায়তা করত। সাহসী সেনাপতি ছিল। পলাশীর যুদ্ধে অংশগ্রহণ ও সিরাজের পক্ষে বিশ্বস্ততার সাথে লড়াইয়ে কারণেই তিনি সবার কাছে পরিচিত। তাকে দেওয়ান মোহনলাল নামে ডাকা হতো। নবাবের দেওয়ানখানার পেশকার নিযুক্ত করে তাকে মহারাজা উপাধি ও মনসবদারি দান করা হয়। তাকে বিহারের পূর্ণিয়া শাসনভারও অর্পণ করেন নবাব দরবারে তার প্রতিপত্তিতে সিরাজের শত্রুরা আতঙ্কিত হয় এবং মোহনলালকে বিষ প্রয়োগে হত্যার চক্রান্ত হয়েছিল। 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধের সময় মোহনলাল সিরাজের প্রতি অবিচল বিশ্বস্ততায় যুদ্ধ করেছিলেন। মীর মদনের মৃত্যুর পরেও মোহনলালের একক চেষ্টায় যুদ্ধের গতি সিরাজের অনুকূলে ছিল, কিন্তু নিজ অদূরদর্শিতা ও মানসিক দুর্বলতা হেতু তরুণ নবাব সিরাজ মীর জাফর প্রমুখ বিশ্বাসঘাতকদের প্রভাবে যুদ্ধ বন্ধ রাখার আদেশ দেন। ফলত নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় ও শোচনীয় পরাজয় ঘটে। মোহনলালের যুদ্ধক্ষেত্রে মৃত্যু ঘটে এমনটা অনেকে মনে করেন, আবার অনেকে মনে করেন যে মোহনলাল যুদ্ধের পরে বন্দী হয়েছিলেন। রায়দুর্লভ আরেকজন বিশ্বাসঘাতক। রায়দুর্লভ ছিলেন নবাবের একজন সেনাপতি। তিনিও মীর জাফরের সাথে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
পলাশির যুদ্ধে তার বাহিনী মির্জাপুরের সাথে যুক্ত হয়ে নীরবে দাঁড়িয়েছিল। 1765 খ্রিস্টাব্দে মীর কাসিম ইংরেজদের সাথে বক্সারের যুদ্ধে যাবার প্রাক্কালে ষড়যন্ত্রকারী রায়দুল্লভের গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ শীর্ষ থেকে জীবন্ত দেহ নিক্ষেপ করেন গঙ্গার বুকে। এভাবে গঙ্গার বক্ষে সলিল সমাধি হয় রায়দুল্লভের। তোমাদের এতক্ষণ আমরা ব্রিটিশ নাগরিকদের পরিচয় তুলে ধরিনি, এবার আমি ব্রিটিশ নাগরিকদের পরিচয় তুলে ধরব। প্রথমে আমরা আসবো রবার্ট ক্লাইভ। আসলে রবার্ট ক্লাইভের পরিচয় দিয়ে আমি ক্লাসটি শেষ করব, কারণ ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। 1725 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের শ্রোফশায়ার কাউন্টির উত্তরাংশের মার্কেট ড্রেটন নামক শহরে ক্লাইভ পরিবারে রবার্ট জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল রিচার্ড ক্লাইভ এবং মায়ের নাম রেবেকা গ্যাস্কেল ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন তার পিতামাতার 13টি সন্তানের মধ্যে সবার বড়। 13টি সন্তানের মধ্যে কন্যা ছিল 7টি, পুত্র ছিল 6টি। 1744 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নেন। তাকে ওই বছরই কোম্পানির কাজে ভারতে আসতে হয়। কিছুদিন পর নিজ দেশে ফিরে গিয়ে যোগ দেন সেনাবাহিনীতে। 1756 সালে দ্বিতীয়বার তিনি ভারতে আসেন ব্রিটিশ সরকারের পক্ষে ডেপুটি গভর্নর হিসেবে। এসেই তিনি ভারতবর্ষ তথা বাংলা, বিহার, উড়িষ্যার ব্রিটিশ আধিপত্য বিস্তারের কূটকৌশল চালাতে শুরু করেন। আসলে ভারতে তিনি ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরাজনীতির এক জঘন্য ইতিহাস তৈরি করেছিল। তার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে 1772 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে তার বিচার শুরু হয়েছিল। এতে একে একে তার দুর্নীতির তথ্য বেরোতে থাকে। আত্মসম্মানের কথা বিবেচনা করে তিনি সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু তবুও চলতে থাকে তদন্ত। এতে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে 1734 সালের 22শে নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার জন্য তিনি নিজের শরীরে ছুরি চালান বা নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেন বলে কথা প্রচলিত আছে। তাকে পলাশির প্রথম ব্যারন, অর্থাৎ ব্যারন শব্দের অর্থ যুদ্ধবীর, ছাড়াও মেজর জেনারেল, দ্য রাইট অনারেবল দ্য লর্ড ক্লাইভ, ক্যাবি, এমফি, এফআরএস ইত্যাদি সনদ ও সম্মাননায় ভূষিত করা হয়। ইংরেজ জাতির ঐতিহাসিকভাবে ইংরেজদের ঔপনিবেশিকতা স্থাপনে রবার্ট ক্লাইভের একটা ভূমিকা ছিল, কিন্তু বস্তুতপক্ষে ব্রিটিশদের সমৃদ্ধ সৌভাগ্য উজ্জ্বলভাবে উদ্ভাসিত করার ক্ষেত্রে তার ভূমিকা থাকলেও সেই ইংল্যান্ডের অধিবাসীরাই তার বিচার কার্য পরিচালনা করেছিল। স্বজাতির হাতে তিনি মামলা মোকদ্দমার অপবাদে জর্জরিত হয়। ক্লাইভ স্বাভাবিক জীবন থেকে পালিয়ে আত্মহত্যা করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে নিষ্কৃতি লাভ করার চেষ্টা করে। আসলে রবার্ট ক্লাইভ উপমহাদেশের একটি রোমাঞ্চকর চরিত্র। যুদ্ধ, তোমরা দেখতে পারো যে যুদ্ধ কী যুদ্ধ: ওয়ার অফ আস্ট্রেইন, সাকসেশন, মাদ্রাজের যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধ, আরকট অবরোধ, আর্নির যুদ্ধ, চিঙ্গে লেপুতের যুদ্ধ, 7 বছরের যুদ্ধ, চন্দননগরের যুদ্ধ এবং সর্বশেষ পলাশির যুদ্ধ। এই যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা, সেটিও অনেকটা অভিনব ছিল। তিনি নবাবদের
সিংহাসনে বসালেও আসলে আহ, নিজের হুকুম মতোই পরিচালনা করতে পারতেন। এটাকে দ্বৈত শাসন নীতি বলে। অর্থাৎ শাসন ব্যবস্থায় রাজস্ব প্রশাসন তিনি নিজের হাতে রেখে নবাবকে কার্যত আসলে ক্ষমতাহীন করে রেখেছিল। অর্থাৎ নবাবরা আসলে নামে মাত্র নবাব ছিল, সব কাজ ক্লাইভের হুকুমেই চলতো। রবার্ট ক্লাইভের ছবিটি তোমরা দেখো। রবার্ট ক্লাইভ, এইটা রবার্ট ক্লাইভ। আজকে আমার চরিত্র পরিচিতি পার্টের যে চরিত্রগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি, তোমরা সেগুলো একটু ভালো করে পড়ে নিবে। গুরুত্বপূর্ণ অংশসমূহ তোমরা বারবার লিখে চর্চা করবে। আমি আজকে আমার ক্লাসটি আর দীর্ঘায়িত করব না। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা পড়ালেখায় আরও অনেক বেশি মনোযোগী হও। আমি পরবর্তী ক্লাসে বাকি চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানে সমাপ্তি টানব। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। খোদা হাফেজ।